নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আজ শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ডিএম অফিস অভিযান করল শহর ব্লক কংগ্রেস কমিটির নেতা কর্মীরা। জনবহুল এলাকায় দুটি মদের দোকান তৈরি হওয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, এই অভিযোগ তুলে আজ জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের দ্বারস্থ হলেন এলাকার বাসিন্দা সহ স্বনির্ভর গোষ্ঠী ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। উত্তরে দুর্যোগ। সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। মেঘলা আকাশ, অন্ধকার নেমে এসেছে গোটা এলাকায়। ভোর রাত থেকেই জলপাইগুড়ি, ধূপগুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বিগত কয়েকদিন থেকে একটানা বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত। জলপাইগুড়ি করলা নদীর জল বাড়ার কারণে গতকাল রাতে ফের পুরসভার 25 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনির বেশ কিছু এলাকা করলা নদীর জল ঢুকে পড়ে। চিন্তা বাড়াচ্ছে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের। আজও ফুঁসছে তিস্তা, জলঢাকা সহ জেলার একাধিক নদী। আজও তিস্তার মেখলিগঞ্জের অসংরক্ষিত এলাকায় এবং জলঢাকা NH 31 নদীতে লাল সতর্কতার পাশাপাশি এবং জলঢাকা নদীর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে। তিস্তা নদীর দোমোহনীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে। বুধবার সকাল 6টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে 1820.62 কিউসেক জল ছাড়া হয়েছে। সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা যায়। জেলা শাসক দপ্তর অভিযান। শহর ব্লক কংগ্রেস কমিটির ডিএম অফিস অভিযান। বুধবার শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ডিএম অফিস অভিযান করল শহর ব্লক কংগ্রেস কমিটির নেতা ও কর্মীরা। শহর ব্লক কংগ্রেস কমিটির অভিযোগ, জলপাইগুড়ি পৌরসভার দুর্নীতি, নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ সহ আরও একাধিক অভিযোগ রয়েছে। আর এই অভিযোগ জানাতে আজ জেলা শাসক দপ্তরে অভিযান করলাম। কংগ্রেস কমিটির সভাপতি অমলান মুন্সি বলেন, জলপাইগুড়ি পৌরসভার 25টি ওয়ার্ডের নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। রাস্তাঘাট থেকে পানীয় জল, সব কাজেই তারা ব্যর্থ হয়েছে। চরম দুর্নীতি হয়েছে পৌরসভায়, তাই আজকের এই অভিযান। আজকের এই অভিযানে সাধারণ মানুষেরাও অংশগ্রহণ করেন। আজকের এই অভিযানে অসংখ্য পুলিশের নিরাপত্তা ছিল জেলা শাসক দপ্তরের সামনে। কাউন্সিলরদের অভিযোগ জানার জন্য যে মিটিং ডেকেছিলেন, সেখানে পৌরপতি ষড়যন্ত্র করে আমাদেরকে ডাকেননি। কোনো একটা জায়গায় ডিএম মহাশয়ের ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল। তিনি জ্ঞানত হোক আর অজানাভাবে হোক, যে ভুলটা হয়েছে সেই ভুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। ডিএম মহাশয় যেখানে নিজে গিয়ে পৌরসভায় মিটিং করছে, সেখানে বিরোধী কাউন্সিলররা নেই, তারা অভাব অভিযোগ জানাতে পারলেন না। এই ব্যাপারটা ডিএম মহাশয় কীভাবে ইগনোর করলেন আমাদের জানা নেই। এটার পিছনে ষড়যন্ত্র আছে না কোনোখানে একটা ভুলভ্রান্তি আছে, সেটা আমাদের দেখার প্রয়োজন। এবং সর্বোপরি যেভাবে পৌরসভা দুর্নীতিতে ডুবে গেছে এবং যেভাবে পৌরসভা আজকে মানুষের পরিষেবা দিতে ব্যর্থ, তাই পৌরপতির পদত্যাগের দাবিতে অবিলম্বে পৌর পরিষেবা নাগরিকদের সাথে আমরা বিভিন্ন সমস্যা আজকে ডিএম মহাশয়ের কাছে তুলে ধরতে। পৌর পরিষেবার যদি অভিযোগ থাকে আমরা পৌরসভাতে জানাতে পারি, সেখানে কাজ না হলে SDO-কেও জানাতে পারি। এটা ট্র্যাডিশন ছিল এতদিন। কিন্তু যেখানে ডিএম মহাশয় নিজে পৌরসভায় গিয়ে কাউন্সিলরদের মিটিং করছে, সেখানে বিরোধী কাউন্সিলর থাকলেন না, অথচ ডিএম মহাশয় ব্যাপারটাকে উপেক্ষা করলেন। এই উপেক্ষার কারণ কি? উপরতলা থেকে কোনো নির্দেশ, নাকি সমস্ত সত্য আমরা বিরোধী কাউন্সিলররা ডিএম মহাশয়ের কাছে তুলে দিব, যাতে করে তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের সমস্যা আরও বেড়ে যাবে, সেটা অ্যাভয়েড করার জন্য করলেন। সেটা অনুসন্ধান করার দরকার। তাহলে কি উন্নয়নের ক্ষেত্রে রং দেখা হচ্ছে? এটা কোনো নতুন শব্দ নয়। উন্নয়নের ক্ষেত্রে রং দেখা হয়। একটা বৃদ্ধ ভাতা দিতে গেলেও রং দেখা হয়। এবং আজকে পশ্চিমবঙ্গের যেগুলো সরকারি অফিস, সেগুলো আজকে তৃণমূলীকরণ হয়েছে, একথা সত্যি। এবং এই সত্যিটা কিন্তু প্রমাণ করলো আজকে যখন বিরোধীদের কে অ্যাভয়েড করে ডিএম মহাশয় নিজে মিটিং করলেন, তখন আমরা বলতেই পারি যে আজকে ডিএম অফিস, জলপাইগুড়ি ডিএম অফিস, আজকে আর ডিএম অফিস নেই, জলপাইগুড়ির ডিএম অফিস তৃণমূলের জেলা কার্যালয়ে পৌঁছে। আজকে জলপাইগুড়ি পৌরসভার অধীনে রাস্তার বেহাল চিত্র। জলপাইগুড়ি শহরের রাস্তাঘাটের বেহাল পরিস্থিতি। তার চিত্র বারবার দেখা যায় শহরের বিভিন্ন প্রধান রাস্তা থেকে শুরু করে ছোট ছোট রাস্তাগুলো দেখলে। যদিও জলপাইগুড়ি পৌরসভা কিছু কিছু রাস্তা সংস্কারের কাজে হাত বাড়িয়ে দিয়েছে,
জনবহুল ভিআইপি রোডের মধ্যে বেহাল অবস্থায় পড়ে আছে জেলা পরিষদ থেকে নয়াবস্তি পর্যন্ত এলাকা। এছাড়াও অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তারও বেহাল চিত্র। এই রাস্তাগুলো দিয়ে গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকেরা গাড়ি নিয়ে যাতায়াত করেন। চারিদিকে খানাখন্দে ভরা। তাই এলাকার বাসিন্দাদের বক্তব্য, এই রাস্তাগুলোর দ্রুত সংস্কার হওয়া দরকার। বারবার বেহাল রাস্তার জন্য পথচারী থেকে সাধারণ বাইক আরোহীদের চরম বিপদের সম্মুখীন হতে হচ্ছে। পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, খুব তাড়াতাড়ি রাস্তাগুলোর কাজ হবে। এর আগেও অনেক রাস্তার কাজ হয়েছে, বাকিগুলো খুব তাড়াতাড়ি হবে। তা খুবই খারাপ, খুবই খারাপ। কেন? কি করব আমরা কিছু বলার নাই। যাতায়াতে সবার কষ্ট। কবে থেকে এটা? অনেকদিন হলো। পুরসভা তো সামনেই, পুরসভা অফিস। আমরা কিছু বলতে পারবো না। এটা কেউ দেখে না নাকি? জানি না। কি মনে হয়, কি চাচ্ছেন? আপনার রাস্তা ভালো চাই। কি নাম আপনার? মলিনা দাস। হ্যাঁ, মলিনা দাস। এটা কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর। কি জায়গাটার নাম কি? নয়াবস্তি। তো আপনাদের পাশেই থাকেন, হ্যাঁ। কি দেখেন এখানে? হ্যাঁ, এখান দিয়ে প্রধান বিচারপতিরা যায়, হাইকোর্টের বিচারপতিরা যায়, ওরা কোনো বক্তব্য রাখে না প্রশাসনের সঙ্গে যে এরকম অবস্থা কেন, ওরা কি চলে, তাহলে জনসাধারণ কি করবে? ওরাও তো বলা উচিত। পরিস্থিতি কি দেখছেন? পরিস্থিতি মানে খারাপ, ডোবার মতন পরিস্থিতি অবস্থা। লোকে টোটো গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সাইকেল বয়স্ক লোকটা উল্টে যাচ্ছে, কত রকমের অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাইকগুলো অ্যাক্সিডেন্ট এটা তো হচ্ছে। একটা ভিআইপি রোড। এটা ভিআইপি রোড বলে, জলপাইগুড়ি বলে এটা ভিআইপি রোড। এদিকে ফায়ার ব্রিগেড, এদিকে হলো পুলিশ লাইন, এদিকে প্রধান বিচারপতিরা যায়, হাইকোর্টের বিচারপতিরা যাচ্ছে, তাতেও তাদের কোনো বক্তব্য নাই। ওরা বক্তব্য রাখতে পারে তো? দুর্ঘটনা কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, দুর্ঘটনা প্রায় দিনই হচ্ছে, ডেলি 2-3 বার অ্যাক্সিডেন্ট হচ্ছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে। এই জায়গাটার নাম কি? নয়াবস্তি মোড়। নয়াবস্তি মোড়। আর পুরা জনসাধারণ গেলে পরে, গাড়ি গেলে পরে কাদা ছিঁড়ে যাচ্ছে, জল ছিঁড়ে যাচ্ছে চোখে মুখে, স্কুলে বাচ্চা কাচ্চারা যেতে পারতেছে না। এটা কি? এটা তো দেখা উচিত প্রশাসনের। কি নাম দাদা? হ্যাঁ, কি নাম? আমার নাম মনাবসাক। দেখুন, আমরা 100% রাস্তা করে দিতে পেরেছি এমন তো নয়, কিন্তু আমি আপনাদের অনুরোধ করব, যেগুলো আমরা রাস্তা করেছি আমরা বোর্ডে বসার পর, সেগুলোও আপনারা একটু ফোকাস করুন। আমাদের অফিসের সামনের রাস্তাটা যেটা বর্তমানে খারাপ হয়ে আছে, ওটা আমাদের ডিপিআর করে আমাদের ইউডিএমএতে পাঠানো হয়েছে এবং প্রায়োরিটি লিস্টে ওটা 1 নম্বরে আছে। আমরা 10-15 দিনের মধ্যেই আমরা সেই স্যাংশন আমাদের হয়ে আসবে। রাস্তাটি এলেই আমরা আশা করছি পুজোর আগে আমাদের এই কাজটি শুরু হয়ে যাবে, কারণ এই রাস্তাটি পুরোটা যেটা এস্টিমেট আছে সেটা 1 কোটির ওপরে একটা এস্টিমেট। অতএব আমাদের 10-15 দিনের মধ্যেই এলে আমরা আশা করছি আমরা 1 মাসের মধ্যেই এটা 1 নম্বরে আছে, আমরা এই রাস্তার কাজটি শুরু করব। এবং পর্যায়ক্রমে আমাদের এই বর্ষাতেও বর্তমানে কাজ চলছে। আমাদের 9 নম্বর ওয়ার্ডে একটা বিটুমিনাস রোড হচ্ছে, সেটাও একটু দেখান। এরপর নিশ্চয়ই আমরা এখনও বহু রাস্তা ভাঙা আছে, কাজ চলছে বিভিন্ন ওয়ার্ডে। আমাদের কাজ আমরা ইলেকশনের আগের থেকে শুরু করে ইলেকশন অবধি আমরা প্রচুর রাস্তা করেছি। অতএব সম্পূর্ণ করতে পারেন, বাকিটাও হয়ে যাবে। ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি জলপাইগুড়ি শহরের মাসকালাই বাড়ি ও অরবিন্দনগর এলাকার একটি রাস্তার। বেহাল রাস্তায় হেঁটে যেতে পারে না বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের থেকে শুরু করে সাধারণ মানুষ। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে বুধবার দুপুরে জলপাইগুড়ি শিলিগুড়ি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। জলপাইগুড়ি পৌরসভার 21 ও 22 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে বলে অভিযোগ। বারবার অভিযোগ জানানো হলেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে বাধ্য হয়ে রাস্তা অবরোধে সামিল হয়েছেন শতাধিক মহিলা। মাসকালাই বাড়ি অরবিন্দনগর এলাকায় জলপাইগুড়ি শিলিগুড়ি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান সারদা স্কুলের অভিভাবক সহ সাধারণ মানুষ। ঘণ্টাখানেক সময় ধরে চলে এই অবরোধ। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে আপাতত অবরোধ তুলে নেওয়া হলেও অবিলম্বে রাস্তা সংস্কার করা না হলে ফের অবরোধ আন্দোলন শুরু করার হুমকি দেন আন্দোলনকারীরা। এবার মালবাজার পুরসভা জবরদখল উচ্ছেদে নামলো। বুধবার মালবাজার পুরসভা জবরদখল উচ্ছেদে রাস্তায় নামলো। বহু দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিল। মাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ড সংলগ্ন পম্পা সিনেমা হলের সামনে যে ডাকবাংলো চত্বর রয়েছে, জলপাইগুড়ি জেলা পরিষদ পিডব্লিউডি জায়গা দীর্ঘদিন ধরে জবরদখল করে থাকার অভিযোগে আজ মাল পৌরসভার তরফে বুলডোজার নামিয়ে ভেঙে দেওয়া হলো।
পৌরসভার তরফে খবর 10টির অধিক অবৈধভাবে নির্মাণ দোকানঘর ভেঙে দেওয়া হয়। আজকের উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা। পৌরসভা তরফে প্রত্যেককে 2 দিনের সময় দেওয়া হয়েছে। বাকি যত অবৈধভাবে দখল করে থাকা দোকান রয়েছে তা নিজেদের মতো করে সরিয়ে ফেলার জন্য আবেদন করা হয়েছে। মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা বলেন, আস্তে আস্তে পুরসভার সব জায়গায় বেআইনি দখলদারি রুখতে এইভাবেই অভিযান চলবে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের বক্তব্য, আমাদের এই দোকান দিয়েই সংসার চলে, তাই সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক। আজকে এখানে কি হচ্ছে যদি একটু বলেন? এই দখলদার মুক্ত যারা সরকারি জমির সরকারি অফিসগুলো একদম মুখ ঢেকে বসে আছে, হ্যাঁ, সেগুলোকে দখলমুক্ত করা হচ্ছে। এই দখলমুক্ত জারি আগামী 1 মাস ব্যাপী থাকবে। শহরের অন্যান্য এলাকাতেও একই সমস্যা রয়েছে, সব জায়গায় একই অবস্থায় হবে। আমরা সময় সময় আমরা ভেঙে দেবো, সব একজনকেও রাখবো না। হ্যাঁ, এই বিষয় নিয়ে বলবো যে দোকানটা আমরা উচ্ছেদ হলে আমরা গরিব মানুষ সেটা করেই খাই। আমি স্বামী দুজনে মিলে করে খাই। তার মধ্যে এখন কি করব, সরাইতে বলছে, সরাই দিচ্ছি। তার জন্য সরকার থেকে আমাকে ব্যবস্থা করবে একটা, আমি কোথাও যেন করে খাইতে পারি। আপনার নাম? স্ত্রী। আমার নাম পপি পাল। কোথায় বাড়ি? বিবেকানন্দ কলোনি, 13 নম্বর ওয়ার্ড। উত্তরে একটানা বৃষ্টি, জলপাইগুড়িতে বৃষ্টির কারণে সবজির ফলনে মন্দা। বাজার করতে ব্যাগ নয়, ক্যারি ব্যাগেই সবজি নিয়ে ফিরছেন ক্রেতারা, কারণ জলপাইগুড়ির বাজারে সবজির দাম আগুন। বাজারে শুধুমাত্র কচুর দাম কম থাকায় বেশি করে কচু কিনে নিয়ে যাচ্ছেন মানুষজন। উত্তরে একটানা ভারী বৃষ্টি, জলপাইগুড়ি জেলা জুড়ে বৃষ্টিতে নাজেহাল মানুষজন। তিস্তা সহ বিভিন্ন নদী সংলগ্ন এলাকায় চাষিদের ফসল জলের তলায়। বহু সবজি নষ্ট হয়েছে বলে অভিযোগ চাষি থেকে সবজি ক্রেতাদের। জলপাইগুড়ি বয়েলখানা বাজার সহ দিনবাজার এবং অন্যান্য বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া। চরম সমস্যায় ক্রেতা থেকে বিক্রেতা উভয়ই। 100 টাকা কিলো দরে বিক্রি প্রায় সব সবজি। প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ক্রেতারা। সবজির দাম বেশি থাকার কারণে প্রয়োজনে 250 থেকে 300 গ্রাম করে সবজি নিচ্ছেন ক্রেতারা। বর্তমানে আজ মঙ্গলবার জলপাইগুড়ির বাজারে সবজির যোগান অনেকটাই কম। না, আমার কিছু বলা নাই। না, বাজারের জিনিসের দাম কি ঠিক আছে? কি মনে হচ্ছে সবজির দাম? না, সবজির দাম তো একটু বেশি আছে। হ্যাঁ, বেশি সব জিনিসের দাম বেশি। তাই বৃষ্টির জন্য তো দাম বেশি মনে হচ্ছে। কি কারণে মনে হচ্ছে বেশি? আমদানি কম, এখন বৃষ্টির জন্য আমদানি কম হচ্ছে, তার জন্য দাম বেশি হচ্ছে। বৃষ্টির জন্য সবজি পচে যাচ্ছে, তাই দাম বেশি হচ্ছে। সেটা স্বাভাবিক। বর্ষাকালে যে সবজির দাম বেশি হবে সেটা স্বাভাবিক। কিছু কিছু দোকানদারি যদি বেশি নেয় সেটা তো আমরা তো আর কিছু করতে পারি না। ওদেরও ব্যবসা, সেটা আমাদেরও খেতে হবে কিনে। বেশি বেশি করে কিনছেন না আগের মতন? কম করে কেনা হচ্ছে আগে থেকে। কেন? রাখলে বৃষ্টিকালে পচে যাচ্ছে জিনিস, বর্ষাকালে জলের জন্য পচে যায়। কোয়ালিটি কেমন? সবজি কোয়ালিটি যেরকম থাকে সেরকমই। কোয়ালিটি আর কি তফাৎ হবে? সবজি তো পছন্দ হচ্ছে না সবজির? সবজি যেরকম সেরকমই আছে। কোয়ালিটি ভালো, কিন্তু এখন যেহেতু বর্ষার জন্য জলের জন্য দামটা বেশি। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা তো হবেই, দাম বাড়লে তো সবকিছুর অসুবিধা হবে। কচুর দাম, যেসব সহজলভ্য যেগুলো দাম যেগুলো কম সেগুলোই এখন খোঁজা হয়, যেটা আমাদের হাতের কাছে সহ্য, কিন্তু খেতে তো হবেই। কচুর দামটা, কচু যেগুলো আর কি সিজনাল ফল সবজি যেগুলো থাকে, যেরকম কচু, ধুনুর, এগুলো যেগুলো সিজনাল ফল, সেগুলো সবজি সেগুলোর দামটা একটু কম, যেগুলো সিজনের না সেগুলোর দাম বেশি। তো সেটা অভিযোগ করবো কি আর, বৃষ্টি হচ্ছে সেটা প্রাকৃতিক নিয়ম। তো মনে হয় প্রশাসনকে দেখা উচিত, বাজারে তো দামের কোনো তারতম্য নেই। সেটা তো প্রশাসনের ব্যাপার, সেটা দেওয়া সেসব প্রশাসনের একদমই ব্যাপার। সেটা আমাদের তো আর কি বলবো, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, প্রশাসনকে এটা দেখতেই হবে। কেন কি দেখবে? তারা দেখবে যে যাতে সমান, সব বাজারে সমান, প্রায় সমান থাকে। এক একটা বাজার এক এক হবে, সেটা স্বাভাবিক। যেখানে মাল সাপ্লাই বেশি হবে সেখানে দামটা কম হবে, যেখানে মাল সাপ্লাই কম হচ্ছে সেখানে দাম বেশি হবে, সেটা স্বাভাবিক। কিন্তু যাতে তারতম্যটা যাতে খুব বেশি না হয় দামের। যে দেখা যাবে যে একটা বাজারে যে জিনিসের দাম যতটা, তার তুলনায় অন্য বাজারে অনেকটা বেশি হয়ে যাচ্ছে, সেটা যাতে না হয় সেটা প্রশাসনের দেখা উচিত। কিন্তু যেটা হচ্ছে ব্যাপার, যে সাপ্লাইয়ের অভাবে যেটা হচ্ছে সেটাতে তো আর প্রশাসনের কিছু করার থাকবে না, কারণ স্বাভাবিক ব্যাপার এটা। এটাই। আর আমার নাম সঞ্চিতা বিশ্বাস। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল দুটো দোকান। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত 2টো নাগাদ জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের পাশে অবস্থিত তালমাহাটে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টায় আগুন নেভাতে সচেষ্ট হলেও এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বাইকের গ্যারেজ ও একটি মিষ্টির দোকান পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গিয়েছে। মিষ্টির দোকানে মজুদ 2টি ফ্রিজ ও রান্নার 2টি গ্যাস সিলিন্ডার পুড়ে যায়। পাশাপাশি বাইকের গ্যারেজেও ব্যাপক ক্ষতি হয়। তবে ঠিক কী কারণে এত বড় আগুন লাগার ঘটনা ঘটল এখনো পরিষ্কার নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের ফলেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। হতাহতের কোনো খবর নেই। বালি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় এক শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার রাতে। অপর এক আহত শিশু আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বিধাননগরের হোসেনপুর এলাকায়। অভিযোগ, মহানন্দা নদী থেকে ট্রাক্টরে করে নিয়মিত বালি পাচার হচ্ছে। এদিনও এমনই এক ট্রাক্টরের আঘাতে এই দুর্ঘটনা ঘটে বলে দাবি। পুলিশকে এর আগে অভিযোগ করা হলেও কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এই ঘটনার পর ক্ষিপ্ত এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান। দোকানে আসছিল, দোকান থেকে পাশে যাইতেছিল, ওরা স্পিডে গাড়ি যায়, বাচ্চাকে 2জনকে ধাক্কা মারে দিতে। ও ডেথ হয়ে গেছে সঙ্গে সঙ্গে। একজন মেডিকেল রিপোর্ট আছে, একজন মারা গেছে। আমরা কে ইনসাফ লাগবে। কিভাবে ঘটনাটা ঘটলো? কিভাবে ঘটনাটা ঘটলো? এখানে বালুর গাড়ি 24 ঘন্টা, ঠিক আছে, আজকে তো ছোট ছোট ড্রাইভার চালাচ্ছে, মানে কোনো কিছু বুঝতেছে না। রাস্তাঘাটে লোক আছে না, বাচ্চা আছে না, এত স্পিডে গেছে, বাচ্চাদের 2টা বাচ্চা সঙ্গে সঙ্গে একটু রিপোর্ট দিয়ে মেডিকেলে পুরো সিরিয়াস আছে। এখন আমরা চাই তোমার এখানে একটা ইনসাফ লাগে, আমাদের আর কিছু লাগবে না, আমাদের ইনসাফ লাগে। এখানে যে বালু মাফিয়াগুলো আছে, কি এগুলো হচ্ছে? দিন দুপুরে বালি চালাচ্ছে, দিন দুপুরে ডাইরেক্ট বলতেছে পুলিশ আমাদের পারমিশন দিয়েছে। বিধাননগর পুলিশ ডাইরেক্ট বলতেছে পারমিশন দিয়েছে। সবাই আমরা যে ড্রাইভারদেরকে স্কুল যাওয়ার সময় অনেক অসুবিধা হয়, বাচ্চা ছোট ছোট, এখন 12 বছরের বাচ্চাগুলো চালাচ্ছে, ওরা কে লাইসেন্স কে দিচ্ছে? আমাদের এখানকার পুলিশগুলো দিচ্ছে। এখন ইনসাফ লাগে, আমরা আর কিছু লাগে না। ইনসাফ ছোট বাচ্চা দোকান থেকে আসছে, ওইখান থেকে মানে ভাসতেছে, ওই একটা এত স্পিডে গেছে, বাচ্চাটাকে এরকম স্পট ডেড করে দিল। 2জনকে অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন পুরাই হয়ে গেছে। আমাদের দাবি এখানে উদারগাঁও আর ভুয়ামস্তি, এখানে যে ট্রাক্টরগুলো চালাচ্ছে, ভুয়ামস্তির অনেক নাম আছে, তাজো, ওরা সবাই ডাইরেক্ট বলতেছে, তাজো, সাবির, অনেকগুলো গ্রাম আছে, ডাইরেক্ট বলছে আমাদের পারমিশন দেওয়া আছে, আমরা চালাবো। সবাই বলতেছে থানা থেকে, আমরা সবাই বলতেছে পুলিশ থাকে থানাতে, পানে হচ্ছে যখন বালি ওখানে থাকে, পুলিশগুলো পাহারা থাকে বলে পুলিশ থাকে বন্ধ হয়ে গেছে, কিন্তু প্রতিদিন চলে গাড়ি। কেন চলে? কোন নদী থেকে বালি তোলা হচ্ছিল? বুধারগাঁও নদী থেকে, বুধারগাঁও মহানন্দা থেকে।
ছেলেরা মাথাতে থাকে স্কুল যাওয়ার সময় সবসময় মানে গাড়িটা সবসময় চলতে থাকে, অনেক অসুবিধা হয়। কি নাম তোমার, কি নাম? আমার নাম মোহাম্মদ আফরোজ। গত মঙ্গলবার ফাগু নদীতে আটকে যায় ছাত্রছাত্রী বোঝাই গাড়ি, তারপরও ঝুঁকিপূর্ণ পারাপার। म त यस्तो गरेर उभिएको त एउटा खुट्टाले उभिएको पो त मेरो उठ्यो अब त घर दा होला। গত মঙ্গলবার কালিম্পং জেলার গরুবাথান ব্লকে ফাগু নদীতে আটকে যায় যাত্রী এবং ছাত্রছাত্রী বোঝাই পিকআপ ভ্যান, কারণ হঠাৎ করে নদীর জল বেড়ে গিয়েছিল। এরপর স্থানীয় মানুষ নদীর মধ্যে আটকে থাকা ছাত্রছাত্রীদের উদ্ধার করে। এক সপ্তাহ হয়ে গেলেও পরিস্থিতি একটুকুও বদলায়নি, কারণ পাহাড়ের বনবস্তির মানুষকে এই নদীপথ দিয়ে গরুবাথান শহরে বা স্কুলে আসতে হয়। ওই দিনের ঘটনার পর ফাগু নদীর ওই এলাকাটি পরিদর্শন করেন গরুবাথানের জিটিএ সদস্য। তিনি জানিয়েছিলেন এই নদীর ওপর দিয়ে যাতায়াতের জন্য সেতুর জন্য ওপর মহলে কথা বলবো। জানা গেছে গরুবাথানের 4 সিটার বনবস্তি, ফাগু বনবস্তি, নোয়াম, মানজিং বনবস্তির মানুষ সহ ছাত্রছাত্রীরা এই নদীর ওপর দিয়েই গরুবাথানে আসা যাওয়া করে, কারণ এই নদীপথে দূরত্ব অনেক কম হয়। শীতের সময় নদীতে সামান্য জল থাকে, তাই সেই সময় কোনো অসুবিধা হয় না, কিন্তু বর্ষা এলেই বিপদ বেড়ে যায় এই সব বনবস্তির মানুষদের। গত মঙ্গলবারের ঘটনার পর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জেসিপি গাড়ি দিয়ে নদীর মধ্য থেকে পাথর সরিয়ে দেওয়া হয়, যাতে অল্প জল থাকলে যাতায়াতের কোনো অসুবিধে না হয়। তবে পাহাড়ের নদীতে কখন জল বাড়বে বা কম হবে তার কোনো নিশ্চয়তা নেই, তাই এখনো এই নদী দিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ সহ স্কুল ছাত্রছাত্রীরা। তবে বিপদ সব সময় থাকছে। भर्सिटार भनेर चिनिन्छ, यो चाहिँ तर गलत है। भर्सिटार चाहिँ हाम्रो कुनै उयसमा पनि छैन, यो चाहिँ अब यसो बोल्दाखेरि भन्ने मात्रै हो। तर सबैलाई अवगत गराउन चाहन्छु कि हाम्रो गाउँको नाम चाहिँ फागु फरेस्ट हो, जुन चाहिँ टोकु फरेस्ट भनेर पनि गुगलमा हामीले हेर्न सकिन्छ है। अब आज यसरी आएर हामी बर्खा झरीमा सबैले छाता बोकेर दुःख पाइराख्नु भएको छ। यो गाउँको लागि हो, यो केही न केही हामी केही कुरा वञ्चित छौँ भनेर नै सबैजना लागि गरिदिइराख्नु भएको छ। यसको लागि धन्यवाद जतिजनाले पनि पहल गरिदिइराख्नु भएको छ विषयमा। अब हाम्रो गाउँलेवासीहरूले एकदमै जुन चाहिँ भिडियो भाइरल भयो त्यसले गर्दाखेरि आज यो यसरी सरकारहरू एकदमै निरन्तर रूपमा लागिराख्नु भएको छ यो खोलाको विषयलाई लिएर है। यसमा चाहिँ म के भन्न चाहन्छु भन्दाखेरि चाहिँ हाम्रो जति पनि प्रशासनहरू हुनुहुन्छ पब्लिकलाई हेर्ने है, उहाँहरूले चाहिँ अब यसमा चाहिँ एकदमै ध्यान आकर्षण गर्दै यसको लागि यो जुन चाहिँ सानोबडे पुल बनिएको थियो है, यो पुललाई म के भन्न चाहन्छु भन्दाखेरि हाम्रै सुविधाको लागि थियो। तर यति सानो लगाउँदाखेरि चाहिँ हुँदैन भन्ने इक्जाम्पल ठुलो तपाईँहरूको अगाडि आइरहेको छ। यो इक्जाम्पललाई लिएर नै तपाईँहरूले अब चाहिँ कुन चाहिँ स्टेप चाल्दाखेरि चाहिँ हुन्छ भन्ने चाहिँ पहल गरिदिनु भयो भने चाहिँ धेरै आभारी हुन्थ्यो गाउँले पक्षबाट म भन्न चाहन्छु है। अन्त अर्को कुरा के गुनासो त है, हाम्रो अब बर्खा लाग्ने साथै सुरु भइहाल्छ, सधैँ नै चलिरहेको गुनासो हो है। तपाईँहरूले कतिजनाले त देख्नु पनि भएको थियो होला है। पहिला नि मैले आफ्नै फेसबुक आइडीबाट है, मेरो विनिता भुजेल फेसबुक आइडीबाट पनि मैले जस्तै नानीको इक्जामहरू भएको बेलामा है 2022को सेप्टेम्बर 1 तारिकदेखिको है नानीहरूको इक्जाम सुरु भएको थियो। त्यतिखेर नै हाम्रो नानीहरू यो खोलाले है धेरै रोकिएको थियो है। त्यो भिडियोहरू पनि मैले अपलोडहरू गरेको थिएँ। त्यस पश्चात हाम्रो तुरुन्तै सभासदहरू, हाम्रो क्षेत्रीय सभासद है रतन दादाहरू आएर उहाँहरूले पनि यसरी रेसिपीहरू लगाइदिएर त्यतिखेर पनि हाम्रो समस्याको समाधान त्यतिखेरको लागि भएको थियो। तर हाम्रोमा चाहिँ के भइरहेको छ भन्दाखेरि समस्या त देखाउँछौँ तर हाम्रो त्यति जेललाई मात्रै हुन्छ है। तर फेरि अर्को साल हुन्छ, त्यसरी नै रेनी सिजन आउँछ है, बर्खा लाग्छ, हाम्रो त्यसरी नै हाम्रो समस्याहरू कानुनी नै यो समस्याहरू चाहिँ हाम्रो भइ नै रहेको छ है, समाधान चाहिँ भएको छैन। म चाहिँ के भन्न चाहन्छु भने सरकारहरूलाई है, हाम्रो यो समस्याको समाधान चाहिँ कुन दिन हुने कि हामी सधैँभरि यो हामी भर्सिटार बस्तीका मान्छेहरू सधैँभरि यसरी नै हामी अन्धकार है, बर्खा लागेपछि घरमै बस्नुपर्ने अवस्था आउने हो सधैँभरि, यो क्वेसन चाहिँ म राख्न चाहन्छु है। हामी एउटा फरेस्ट बस्तीको है यत्रोजना पब्लिक छौँ है, हाम्रो पनि नानीहरू छ, स्कुल जान्छ, रासिन खानु पर्यो, हामीलाई अप्सनै छैन कि कुनै पनि जग्गा गएर हामीले रासिनहरू ल्याउने है, त्यस्तो अर्को अप्सन कुनै ठाउँमा छैन। त्यही भएर चाहिँ हामीले एकदमै हामी जानै पर्ने आवश्यकताहरू हुन्छ, यो बाटोहरू हिँड्नै पर्ने आवश्यकताहरू हुन्छ है। জনবহুল এলাকায় গজিয়ে উঠেছে দুটি মদের দোকান। এর জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
এই অভিযোগ তুলে আজ জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের দ্বারস্থ হলেন এলাকার বাসিন্দা, স্বনির্ভর গোষ্ঠী ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। অভিযোগ, ময়নাগুড়ি ব্লকের পদমতি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোটপট্টি স্কুল মোড় এলাকায় ও ব্রহ্মপুর এলাকার বালাসন ব্রিজের পাশে একটি করে মোট 2টি মদের দোকান তৈরি করা হয়েছে। এর ফলে এলাকার যুব সমাজ অধঃপতনের দিকে ধাবিত হবে। শুধু তাই নয়, অনেক সময় নেশাগ্রস্তরা পথ চলতি মেয়েদেরও কটূক্তি করে বলে অভিযোগ। অনেকেই আবার মদ খেয়ে বাড়িতে ফিরে অশান্তি করছে বলেও দাবি। মদের দোকানগুলি এই মুহূর্তে বন্ধ না করা হলে পরিবেশ আরও নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বাসিন্দারা। তাই এক্ষেত্রে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। স্বনির্ভর গোষ্ঠীর তরফে পিঙ্কি মোহন্ত বর্মন বলেন, 2টি দোকানে আগে খাবারের হোটেল ছিল, আস্তে আস্তে সেখানে মদের দোকান তৈরি করে ফেলা হয়েছে। এর আগে বিডিও থানাতে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি। আজ জেলাশাসক দপ্তরে উপস্থিত হয়েছি, পরবর্তীতে আন্দোলনের পথে যেতে বাধ্য হব বলে জানান তিনি। পদমতি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা ভোটপট্টি হাই স্কুলের পরিচালন সমিতির সদস্য বাবলু রায় বলেন, স্কুলের 100 মিটারের মধ্যেই এই অবৈধ মদের দোকান গড়ে তোলা হয়েছে। আগে সেটি খাবারের দোকান ছিল। রাস্তা দিয়ে মেয়েরা যখন স্কুলে যায় তখন বেশ কিছু ছেলে কটূক্তি করে। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। মদের দোকান বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাব বলে জানান তিনি। ময়নাগুড়ির পঞ্চায়েত সমিতির সদস্যা চন্দনা রায় বলেন, প্রায় পাশাপাশি 2টি মদের দোকান গড়ে তোলা হয়েছে। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। দোকানগুলি বন্ধের দাবিতে আমরা জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দিলাম। মহিলাদের কটূক্তি করা হয় না। দাদা কি নাম আপনার? আমার নাম বাবলু রায়। আচ্ছা, আপনি কে, মানে কি আপনার পরিচয়টা একটু বলবেন? আমার পরিচয় পদমতি 1 নং গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমি, পাশাপাশি ভোটপাটি হাই স্কুলের পরিচালন সমিতির সদস্য আমি। আপনার স্কুলের পাশে কি হচ্ছে বলুন তো? এটা অবৈধ মদের দোকান খুলছে। কোথায় এটা? ভোটপাটি মানে পদমতি 1 নং গ্রাম পঞ্চায়েত ভোটপাটি হাই স্কুল মোড় থেকে 100 মিটার দূরত্বে। স্কুলের পাশে নাকি? স্কুলের পাশে। আচ্ছা, কতদিন থেকে তৈরি হয়েছে এবং আপনাদের কি চাইছেন? এটা আগে ছিল খাবার দোকান, এখন দেখতেছি ওখানে মদ বিক্রি হচ্ছে এদের ধারে। প্রশাসনকে জানাননি এর আগে? না, আমরা ভিডিও এবং ময়না থানা এবং মানে মদের যে আবগারি দপ্তর তাকে জানিয়েছি। এলাকার মানুষজন কি কটূক্তির শিকার হচ্ছে? হ্যাঁ, মাঝে মধ্যে হচ্ছে। কি হচ্ছে? যখন মেয়েরা স্কুল যাচ্ছে তখন মানে কিছু ছেলে ওই মেয়েদেরকে কটূক্তি করতেছে। কবে থেকে হচ্ছে এটা? রিসেন্ট 700 মানে 1 সপ্তাহ ধরে। কি চাইছেন আপনারা? এটা বন্ধ হোক, এটাই আমরা চাচ্ছি। যদি বন্ধ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন অর্থাৎ জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হব। এই দোকানকে কেন্দ্র করে কোনো কেচাল ঝামেলা হচ্ছে? হ্যাঁ, বাড়িতে যাদের বাড়িতে বউ আছে মদ খেয়ে বাড়িতে অশান্তি করতেছে, মারধর শুরু করছে। হচ্ছে আপনাদের এলাকায়, যার কারণে আজকে আপনাদের ডিএম অফিসে আসতে হলো। ওইখানে 2টা ওয়াইন শপ হচ্ছে, তো এই জন্যই আমরা এখানে ওয়াইন শপ 2টা বন্ধ করার জন্য এখানে আসছি ডিএম অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য। মহিলাদের কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, মহিলাদের তো সব সমস্যাই হচ্ছে। ওখানে বাচ্চারা যাচ্ছে স্কুলে, আবার মদ খেয়ে তো হয়ই ওখানে অত্যাচার। এগুলো নিয়ে আসছি। কোন এলাকায় হচ্ছে দোকান? এইখানে হচ্ছে ভোটপাটি ব্রহ্মপুরের মাঝামাঝি জায়গাটা, ওটাকে বালাসন বলে। পদমতি 1? হ্যাঁ, পদমতি 1-এ। কটূক্তির শিকার হচ্ছে মহিলারা? হ্যাঁ, স্কুলে যাতায়াতের পথে বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হচ্ছে, কি গন্ডগোল কি হচ্ছে বলুন তো? অনেক মানে গালাগালাজ করে, অনেক কিছু হয় এখানে। কারা করে এরা? মদ খেয়ে যে ব্যক্তিগুলো থাকে ওখানে, ওগুলোই তো করবে। অনেক মহিলারাও তো যাওয়া আসা করে নাকি ওই এলাকা দিয়ে? হ্যাঁ, এখানে সংঘ আছে আমাদের। তাতে কি আপনারা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? হ্যাঁ, হয়তো অনেকই হয়। কি সমস্যা হচ্ছে বলুন? রাস্তার মধ্যে অনেকে টোন কাটে, আবার বাচ্চারা যায় ওখানে আটকানো হয়, এগুলোই না। আপনি কোন গ্রাম পঞ্চায়েতের কি সদস্য, আপনি কি দায়িত্বে আছেন? আমি পঞ্চায়েত সমিতি যে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতিতে আছি, পদমতি 1-এ। পিএস নাম্বার হচ্ছে আমাদের 44। কোথায় এসেছেন আপনারা? আমরা আসছি পদমতি 1 সাথী মহিলা সংঘ সেলফ হেল্প গ্রুপের তরফ থেকে। আমাদের ভোটপাটি যে এরিয়া, সেই এরিয়ায় ওয়াইন শপ হচ্ছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কারণ ওখানে যদি ওয়াইন শপ হয় তাহলে স্কুল আছে, সামনে মন্দির আছে, জনগণ যারা সাধারণ ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে, বা মদের বোতল নিয়ে টোন কাটবে। এর জন্যই আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। আমাদের 472টা এসএসজি গ্রুপ আছে, সব মহিলারাই চাচ্ছে যাতে এগুলো বন্ধ হয়ে যায়।
বলছি স্কুলের থেকে দোকানটা কত দূর ডিস্টেন্স? বেশি দূর না, কাছেই তো, 100 কিলোমিটারের মতো হবে। স্কুলের নাম কি? ভোটপাট্টি SBL হাই স্কুল। এটা কি পারে করতে স্কুলের পাশে? না, করতে পারে না। না। আপনারা জানিয়েছেন এর আগে কাউকে? এর আগে তো বিডিও অফিসে জানানো হয়েছে, থানায়ও জানানো হয়েছে। তারা কোনো পদক্ষেপ? না, কোনো পদক্ষেপ হয়নি। কেন জানি না কেন পদক্ষেপ নিচ্ছে না। দোকানের মালিক কে? দোকানের মালিককে তো বাইরের লোক। মানে দোকান কর্তৃপক্ষ কি আপনারা জানিয়েছেন এই বিষয়টা? বলছে তো, জনসাধারণ অনেকেই বলছে দোকানের মালিককে যে এটা এখানে চলবে না, কিন্তু একজনের দুইজনের কথায় তো তাদের কানে জল যায় নেই। ওর জন্যই আমরা বড়সড় আকারে আন্দোলন করব এটা যদি বন্ধ না হয়। আজকে কোথায় এসেছেন? আজকে ডিএম অফিসে আসছি। ম্যাডাম নাম কি? আমার নাম পিঙ্কি মহন্ত বর্মন। কি চাইছেন আপনারা তাহলে? আমরা চাচ্ছি যে দুটো ওয়ান শপের দোকান ওখানে হয়েছে, দুটো যাতে বন্ধ হয়। এখানে কোনো মদ বিক্রি হবে না। দুটোই কি পাশাপাশি? দুটোই পাশাপাশি, বেশি দূর না। দোকান কি ওপেনিং হয়ে গেছে? দোকান ওগুলো তো আগে ভাতের হোটেল ছিল, ভাত বিক্রি করতো, এটা এই হিসেবেই আমরা জানতাম। তারপর এখন যেটা শুনতেছি এই কাণ্ড কারখানা ওরা করতেছে, কিন্তু এটা তো চলতে দেওয়া যাবে না। মানে বিক্রিটা কি আরম্ভ হয়েছে দোকান থেকে? হয়েছে, আরম্ভ হয়ে গেছে। বিক্রি। হ্যাঁ। টোটো চালকদের বাড়ির ইলেকট্রিকের ডোমেস্টিক লাইন কমার্শিয়াল করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বুধবার C2 অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়ন আন্দোলনে নামল। ইউনিয়নের দাবি, গ্রাহকদের ডোমেস্টিক বিদ্যুতের সংযোগ কমার্শিয়াল করা যাবে না। কোনো নির্দেশিকায় বাড়ির ডোমেস্টিক বিদ্যুৎ সংযোগ কমার্শিয়াল করা হচ্ছে, সেই নির্দেশিকা জানানোর দাবি তোলা হয়েছে। এছাড়া প্রত্যেক টোটো চালকের পরিবারকে প্রতি মাসে 200 ইউনিট বিদ্যুৎ বিনে পয়সায় দেওয়ার দাবি তোলা হয়। 200 ইউনিটের বেশি বিদ্যুৎ কেউ ব্যবহার করলে সেই সকল গ্রাহকদের থেকে ডোমেস্টিক লাইনের থেকে কম টাকা বিদ্যুৎ বিল নিতে হবে, এই দাবি তোলা হয়েছে বলে জানালেন ইউনিয়নের জেলা সম্পাদক শুভাশিস সরকার। তিনি বলেন, বিদ্যুৎ দপ্তর থেকে সোমবার আমাদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিয়েছে। এদিকে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার জলপাইগুড়ির রিজিওনাল ম্যানেজার সঞ্জয় মণ্ডল বলেন, টোটো চার্জের বিষয়টি হলো কমার্শিয়াল। বাড়ির বিদ্যুৎ সংযোগ দিয়ে টোটো চার্জ করা যায় না। টোটো চার্জ করা হলে বিভিন্ন সমস্যা হয়। এই কারণে টোটো চালকদের টোটো চার্জ করার জন্য আলাদা করে কমার্শিয়াল লাইন নেওয়ার অনুরোধ করা হচ্ছে। এই ক্ষেত্রে ইভি বলে একটি বিদ্যুৎ সংযোগ লাইন দেওয়া যেতে পারে গ্রাহকদের, সেটা দেখা হচ্ছে। আমরা এসেছিলাম হচ্ছে জলপাইগুড়ি জেলা ই রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে ইলেকট্রিসিটি বোর্ডের যে রিজিওনাল অফিস জলপাইগুড়ি, সেখানে কারণটা হচ্ছে যে আমরা সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছি যে জলপাইগুড়ি শহরের যারা এবং হচ্ছে রিজিওনালের যারা টোটো চালকরা আছেন, সেই টোটো চালকদের বাড়ির যে বৈদ্যুতিক লাইন সেটাকে ডোমেস্টিক থেকে কমার্শিয়াল করার একটা উদ্যোগ বিদ্যুৎ দপ্তর গ্রহণ করেছে। ফলে আমরা এসেছিলাম যে এটার কোনো সরকারি নির্দেশিকা আছে কিনা, সরকারিভাবে কি বলা হচ্ছে, টোটো চালকদের নিয়ে সরকার কি চিন্তা ভাবনা করছে সেটা জানবার জন্যই আমরা এখানে এসেছিলাম। আমরা জানি যে টোটো চালকদের পেশার ক্ষেত্রে বিদ্যুৎ হচ্ছে একটা অপরিহার্য উপাদান। ফলে প্রতিদিন টোটো চার্জ করতে হয়, ইলেকট্রিসিটিতে কারেন্টে চার্জ করতে হয়। ফলে এই যে চার্জ করার জন্য যে বিদ্যুৎটা ওঠে, আমরা বলছি যে কোনো মতেই টোটোর চার্জ করার জন্য এদের যে পরিবার, তাদের বাড়ির যে বিদ্যুৎ লাইন সেটাকে কমার্শিয়াল করা যাবে না। আমরা হচ্ছে 1 নম্বর দাবি এটা রেখেছি। আমরা 2 নম্বর যেটা বলছি যে এদের যে টোটো চালকদের পরিবারের যে বিদ্যুতের লাইন, সেই ক্ষেত্রে বিলে 200 ইউনিট পর্যন্ত হচ্ছে সরকারি ছাড় দিতে হবে, এবং হচ্ছে 200 ইউনিটের পরে যদি কোনো ইউনিট হয় তাহলে সেই ক্ষেত্রে ডোমেস্টিকের থেকেও কম রেটে হচ্ছে টোটো চালকদের বিদ্যুৎ সাপ্লাই করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি এবং আমরা এসেছিলাম। আমরা চাইছি যে সরকারি নির্দেশিকা কী আছে সেটা ওনার কাছে দেখতে চাইছি। উনি আমাদের জানাবেন 2-1 দিনের মধ্যে, সেই নির্দেশিকা যদি থাকে উনি আমাদের দেখাবেন। এবং হচ্ছে যে উনি বললেন যে একটা মাঝামাঝি কোনো একটা টোটো যে ভেহিকেলসগুলো আছে সেগুলোকে চার্জ করার একটা আলাদাভাবে একটা রেট আসবে, এরকম একটা সরকারি নির্দেশিকা যদি উদ্যোগ আছে বলে উনি জানালেন। সেটাও যদি আমরা পাই পরবর্তীকালে, আমরা সেই ক্ষেত্রে চিন্তাভাবনা করব। আমরা দেখে নিয়ে সোমবার দিন উনি আমাদের আসতে বলেছেন, তারপরে আমরা চিন্তাভাবনা করব যে এই ক্ষেত্রে আমরা কি করব। কোন অফিসে আসছিলেন আজকে? এটা হচ্ছে ইলেকট্রিসিটি বোর্ডের হচ্ছে জলপাইগুড়ি রিজিওনাল দপ্তর। কার সাথে কথা হলো? রিজিওনাল ম্যানেজার যিনি আছেন তার সঙ্গেই কথা হলো। আপনার নাম? শুভাশিস সরকার, সাধারণ সম্পাদক ই রিক্সা চালক ইউনিয়ন। স্যার, টোটো চালক ইউনিয়ন থেকে এসেছিল, তাদের ডোমেস্টিক থেকে কমার্শিয়াল একটা লাইনের প্রতিবাদে কি বললো এবং কি জানালেন? অ্যাকচুয়ালি বর্তমানে বিভিন্ন টোটো চালকরা তারা বাড়ির ডোমেস্টিক লাইন থেকেই টোটো চার্জ করছে এবং টোটো চালাচ্ছে।
তাতে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যে জিনিসগুলো যদি লোড ওভারড্রয়াল করে, যে একটা ডোমেস্টিক পারপাসে একটা নির্দিষ্ট লোড তারা অ্যাপ্লাই করেছে বা সেইভাবে এগ্রিমেন্ট আছে সিস্টেমে, কিন্তু যদি ওভারড্রয়াল করে সেখানে সিস্টেমের উপর চাপ পড়ে, ট্রান্সফর্মার খারাপ হতে পারে, বা কোনো যদি অনেক বেশি সংখ্যক টোটো থাকে কোনো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ট্রান্সফর্মার চাপের উপর ট্রান্সফর্মার বাস্ট করতে পারে, এবং সেইটা যাতে না হয় তার জন্য আমরা সমস্ত টোটো চালক ইউনিয়নকে যেটা রিকোয়েস্ট করেছি যে লোডটা যেন তারা অ্যাপ্লাই করে যা অ্যাকচুয়াল লোড লাগবে টোটোর জন্য, এবং প্রয়োজনে সেপারেট কানেকশনের জন্য যদি অ্যাপ্লাই করে, ডোমেস্টিক পারপাস না ইউজ করে, ডোমেস্টিকে যে কানেকশন নিয়েছে সেখান থেকে ইউজ না করে আলাদাভাবে টোটো চার্জিংয়ের জন্য যদি অ্যাপ্লাই করে, আমরা আলাদা কানেকশন দেওয়ার ব্যবস্থা করব, এবং সেই কানেকশন থেকেই যেন টোটো চার্জ করে। এবং টোটোর ওনাদের যেটা ট্যারিফ নিয়ে একটা ইস্যু আছে, আগে এটাকে কমার্শিয়াল হিসাবেই করা হতো টোটো চার্জিংটা, এখন ইভি চার্জিং একটা নতুন ট্যারিফ এসেছে, সেই ট্যারিফটাতে কনসিডার যাতে করা যায় সেটা দেখব। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। তিস্তার গ্রাসে গোটা গ্রাম 4 দিন ধরে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। 40 নিচতরফ গ্রামের কয়েকশো ভোটদাতা অসহায় অবস্থায়। ওখানে কেন বসবাস? জলে ভেসে যাওয়া পঞ্চায়েত এলাকার প্রসঙ্গে জেলা প্রশাসনের মন্তব্য, হতবাক পঞ্চায়েত সহ অসহায় 270টি পরিবার। তিস্তার গ্রাসে গোটা গ্রাম 4 দিন ধরে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। 40 নিচতরফ গ্রামের কয়েকশো ভোটদাতা অসহায় অবস্থায়। সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ অনবরত ভারী বৃষ্টি চলছে জলপাইগুড়িতে। বুধবার বেলা যত বাড়ছে ততই অন্ধকার নেমে আসছে চারিদিকে। চলছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, জলস্তর বাড়ছে নদীগুলোর, ব্যাহত স্বাভাবিক জনজীবন। অপরদিকে তিস্তার করাল গ্রাসে ভেসে গেছে ঘরবাড়ি ও স্কুল সহ পুরো একটি গ্রাম। অসহায় অবস্থায় 4 দিন ধরে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীন মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তিস্তাপাড়ের 40 নিচতরফ গ্রাম। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েও কাজ হয় না। যেমন এই যে লাইনটা আসছিল, লাইনটা যখন দেওয়ার পরে একটা সোলার লাইন ছিল, সোলার লাইনটা বন্ধ করে দিয়ে ওই লাইনের মধ্যে এই কালেকশনটা দিয়ে গেছে। দেওয়ার পরে 4-5 দিন ছিল, তারপরে এটাকে বন্ধ করে দিয়েছে। এখন আমাদের সোলার লাইনও বন্ধ, এই লাইনও বন্ধ, অন্ধকার। জল একদম সবার বাড়িতে। হ্যাঁ, প্রতি বছরই। প্রশাসনে যে একটা তিরপাল আছে। ভেসে চলে গেছে একটি গ্রাম, জলে ডুবে রয়েছে, সোলার নেই, বিদ্যুৎ ব্যবস্থা নেই। এক অন্ধকারে কাটাচ্ছে মেখলিগঞ্জ ব্লকের এই এলাকার বাসিন্দারা। শিশুদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় এলাকাবাসী। 4 দিন হয়ে গেলেও পৌঁছায়নি ত্রাণ, অভিযোগ অসহায় মানুষগুলোর। খুব খারাপ পরিস্থিতি আমাদের এই জায়গায়, খুব খারাপ। জল ওই সবসময় ঘর বাড়িতে জল থাকেই, সবসময় বাড়িতে জল। হ্যাঁ, লাইন স্কুল ছিল, স্কুলটাও তো এখন নেই। হ্যাঁ, নাই, স্কুল কি চলে গেছে সব। কি জলে? হ্যাঁ, জলে নিয়ে গেছে ভেঙে। কোন জলে? তিস্তা নদী? হ্যাঁ, তিস্তা নদী। এখন বাচ্চাদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছি এখন কি হব। এখন বাচ্চাদের নিয়ে কি চিন্তা করছো? এখন এক সাইড নিতে হবে, এখন কোন সাইডে যাওয়া যায় পরিস্থিতি। হ্যাঁ হ্যাঁ। বিদ্যুৎ আছে? বিদ্যুৎ তো আছে। লাইন আছে? লাইন নাই। লাইন নাই না। কতদিন থেকে?
লাইন নাই আমাকে ওইদিকে তো বহুদিন ধরে লাইন দিয়ে গেছে বাদে আর লাইন আমরা একদিন জ্বলাইছি আর জ্বলাইতেই পারিনি আমরা একদিন যাওয়ার পর আর জ্বলাতে পারি না আমরা অন্ধকারে থাকতে হবে। হ্যাঁ অন্ধকারেই থাকতে হয় বাচ্চা নিয়ে। এই যে তিস্তার জল মাঝে মাঝে বাড়তে আসছে কতটা আতঙ্কে রয়েছেন? বহুত আতঙ্কে আছি। এই প্রসঙ্গে 270টি পরিবারকে নিয়ে 900-র বেশি ভোটার দ্বারা নির্বাচিত তৃণমূল কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্যা আসিনা খাতুনের স্বামী ক্ষোভের সঙ্গে জানান, চরম সমস্যার মধ্যে দিন কাটছে এখানে। সরকারি সাহায্য পাবার আশায় পঞ্চায়েত প্রধান সহ আমরা মেখলিগঞ্জ এসডিও বিডিওর সঙ্গে দেখা করেছিলাম। এসডিও কুচবিহারের জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করলে জেলা শাসক জানিয়ে দেন যে এলাকায় এই 270টি পরিবার নিয়ে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে মানুষ বসবাস করছে, সেটা নাকি সঠিক নয়। এলাকার পঞ্চায়েত আসিনা খাতুনের স্বামী কিনুবাবু আরও অভিযোগ করে জানান, 2023 সালে এমন পরিস্থিতিতে মানুষগুলোকে ফ্ল্যাট শেল্টারে নিয়ে এসেছিলাম নৌকো করে। 5 দিন মানুষগুলো ঘর বাড়ি গবাদি পশু ছেড়ে শেল্টারে পড়েছিল। সেই বাবদ আজ পর্যন্ত নৌকো ভাড়া সহ অন্যান্য খরচ প্রদান করেনি সরকার। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 21.5 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ডিএম অফিস অভিযান করল শহর ব্লক কংগ্রেস কমিটির নেতা কর্মীরা। জনবহুল এলাকায় দুটি মদের দোকান তৈরি হওয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, এই অভিযোগ তুলে আজ জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের দ্বারস্থ হলেন এলাকার বাসিন্দা সহ স্বনির্ভর গোষ্ঠী ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতোই পর্যন্তই। নমস্কার।